হৃদকে ফিরে পেয়ে খান পরিবারের সবার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠলেও তার চোখে এখনো অদ্ভুত এক কঠোরতা। গুদামের বাইরে পুলিশ এসে সামির খানের কয়েকজন লোককে গ্রেফতার করেছে, কিন্তু সামির খান নিজে পালিয়ে গেছে। শুভর আগে গাড়ির দরজায় ঘুষি মারল। একদম হাতের নাগালে থেকেও পালাইয়া গেল। আমার নির্দোষ প্রমাণ করা, এর একটাই কারণ, যারা আমাকে ভুল বুঝেছে তাদের ভুলটা ভাঙানো। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ, হৃদ ফিরে এসেছে ঠিকই, কিন্তু আইনগতভাবে সে এখনো অভিযুক্ত। ক্রিস্পি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। আমরা সবাই আপনার সাথে আছি। জানি আইরিশ। পরদিন সকালে হৃদ, শুভ, ইকবাল খান আর পরিবারের আইনজীবী একসাথে বসলো। টেবিলের মাঝখানে রাখা সেই রহস্যময় প্যান ড্রাইভ। সবাই কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল। হৃদ নিজ হাতে প্যান ড্রাইভটা ল্যাপটপে লাগালো। স্ক্রিনে একের পর এক ফাইল ভেসে উঠল, ভিডিও, অডিও এবং কিছু গোপন নথি এবং বেশ কয়েকটা ব্যাংক ট্রানজ্যাকশনের তথ্য। আইনজীবীর চোখ বড় বড় হয়ে গেল। এগুলো যদি সত্যি হয় তাহলে পুরো কেসের মূল ঘুরে যাবে। সত্যি না, এগুলোই সত্য। ঠিক তখনই একটা ভিডিও ওপেন হলো। ভিডিওতে দেখা গেল ক্রিস্পির বাবা একটা রেকর্ডিং করছেন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে জানবে আমার মৃত্যুর জন্য দায়ী সামির খান এবং তার সহযোগীরা। ঘরের সবাই স্তব্ধ। ক্রিস্পির চোখ ভিজে উঠল। কিন্তু ভিডিও এখানেই শেষ নয়। কয়েক সেকেন্ড পর আরেকটা মুখ স্ক্রিনে ভেসে উঠল। মুখটা দেখেই হৃদের চোখ সরু হয়ে গেল। শুভ বিস্ময়ে বলে উঠল, অসম্ভব। কারণ ভিডিওতে দেখা মানুষটা খান পরিবারের একজন পুরনো কর্মচারী, যাকে সবাই বছরের পর বছর বিশ্বস্ত বলে জানত। আর ঠিক সেই মানুষটার সাথে সামির খানকে গোপন বৈঠক করতে দেখা গেল। ইকবাল খান ধীরে ধীরে বললেন, তাহলে বিশ্বাসঘাতক পরিবারের কেউ না, কিন্তু পরিবারের খুব কাছের মানুষ। আর এখন ওকে খুঁজে বের করার সময়। ঠিক তখনই আইনজীবীর ফোন বেজে উঠল। কলটা রিসিভ করতেই তিনি অবাক হয়ে গেলেন। কি বলছেন? সবাই তার দিকে তাকালো। ফোন রেখে তিনি ধীরে ধীরে বললেন, আদালত জরুরি শুনানির তারিখ দিয়েছে। হৃদের চোখে তীক্ষ্ণ ঝিলিক ফুটে উঠল, কারণ বহুদিন পর প্রথমবারের মতো তার হাতে নিজের নির্দোষিতা প্রমাণ করার সুযোগ এসেছে। কিন্তু সে জানতো না, আদালতে যাওয়ার আগেই তার জন্য আরো বড় একটা ফাঁদ অপেক্ষা করছে। আদালতে শুনানির দিন যত এগিয়ে আসছে, ততই খান পরিবারের সবার উদ্বেগ বাড়ছে। হৃদ নিজের স্টাডি রুমে বসে একের পর এক ফাইল দেখছে। প্যান ড্রাইভে থাকা তথ্যগুলো শুধু তাকে নির্দোষ প্রমাণ করবে না, বরং ত্রিস্পির বাবার মৃত্যুর আসল রহস্যও সামনে আনবে। ত্রিস্পি দরজার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে হৃদকে দেখছিল। এমপি সাহেব, হুম, ঠিক আছেন তো আপনি? আমি ঠিক আছি। কিন্তু ত্রিস্পি বুঝতে পারল সে মিথ্যা বলছে। তার চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি আর বুকের ভেতর চাপা যুদ্ধ। ত্রিস্পি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। সব একা একা সামলানোর চেষ্টা করবে না। হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে তার হাতটা ধরে বলল, তুমি পাশে থাকলে অর্ধেক যুদ্ধ জিতে যায় আইরিশ। ত্রিস্পির চোখ ভিজে উঠল। পরদিন সকাল, আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে। হঠাৎ শুভ দৌড়ে ঘরে ঢুকলো, তার মুখ ফ্যাকাশে। হৃদ ভাই, কি হয়েছে? পেনড্রাইভে থাকা 2টা গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে গেছে। কি? হৃদ সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলল। সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ভিডিও নেই। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমজাদ খানের চোয়াল শক্ত হয়ে গেল। মানে কেউ আবার আমাদের আগেই হাত দিছে? বিশ্বাসঘাতক। অন্যদিকে শহরের এক নির্জন বাড়িতে বসে সামির খান টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে রহস্যময়ী হাসি। রেড, তুই এখনো বুঝতে পারোস নাই আমি কি জিনিস? স্যার, যদি সত্যি আদালতে নতুন প্রমাণ চলে আসে, তাহলে তার আগেই নতুন চাল দিতে হবে। এদিকে আদালতে যাওয়ার ঠিক আগে হৃদের ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো। মেসেজে মাত্র একটা লাইন, যদি সত্য জানতে চাও আজ রাত 11টায় পুরনো লেকের ধারে আসো একা। হৃদের ভ্রু কুঁচকে গেল। শুভ মেসেজটা দেখে বলল, ফাঁদও হতে পারে। হতে পারে। তাহলে যাবে? যাব। ক্রিস্পির বুক কেঁপে উঠল, কারণ তার মনে হচ্ছে এই রহস্যের পেছনে এমন একজন মানুষ আছে যার নাম শুনলে পুরো খান পরিবার আবারও ভেঙে পড়বে।
আর ঠিক তখনই বাড়ির সিসিটিভি রুম থেকে একজন গার্ড দৌড়ে এসে চিৎকার করে উঠল। স্যার, আমরা বিশ্বাসঘাতকের মুখ দেখতে পাইছি। গার্ডের কথাটা শুনেই সবাই প্রায় দৌড়ে সিসিটিভি রুমের দিকে গেল। শুভ দ্রুত মনিটরের সামনে গিয়ে দাঁড়ালো। স্ক্রিনে ভিডিওটা চালানো হলো। ভিডিওতে দেখা যাচ্ছে গভীর রাতে সবাই যখন ব্যস্ত ছিল তখন একজন মানুষ চুপি চুপি হৃদের স্টাডি রুমে ঢুকেছে। তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু কয়েক সেকেন্ড পর সে মাথা ঘোরাতেই মুখটা স্পষ্ট হয়ে উঠল। থ্রিস্পির বুক ধক করে উঠল। সালমা খান বিস্ময়ে বলে উঠলেন। এটা তো ইকবাল খানের মুখ শক্ত হয়ে গেল, কারণ লোকটা আর কেউ নয়, খান পরিবারের বহু বছরের বিশ্বস্ত কর্মচারী রফিক, যে প্রায় 20 বছর ধরে এই বাড়িতে কাজ করছে। শুভ দাঁত চেপে বলল, আমি জানতাম কিছু একটা গড়বড় আছে। ও এখন কোথায়? স্যার, রফিককে কোথাও পাওয়া যাচ্ছে না। ঘরের ভিতর আবার নীরবতা নেমে এলো। হৃদ ঠান্ডা গলায় বলল, পালিয়ে গেছে, ধরা পড়ে যাবে বলে হয়তো। ঠিক তখনই শুভর ফোনে একটা কল এলো, অচেনা নম্বর। কল রিসিভ করতেই ও পাশ থেকে কাপা কণ্ঠ ভেসে এলো। স্যার, আমি রফিক। সবাই চমকে উঠল। শুভ স্পিকারে দিয়ে দিল, কোথায় তুই? আমি ভুল করেছি স্যার, অনেক বড় ভুল। কেন করছিস এসব? আমার মেয়েরে মাইরা ফেলার হুমকি দিছিল ওরা। শামীম খান আমারে বাধ্য করছে। ত্রিস্পির চোখ বড় বড় হয়ে গেল। হৃদ চুপচাপ শুনছে। রফিক আবার বলল, কিন্তু আমি খুনি না, আমি শুধু খবর দিতাম। তাহলে এখন ফোন দিছস কেন? কারণ শামীম খান এখন আমারে মাইরা ফেলতে চায়। রাত 11টা। পুরনো লেকের ধারে কুয়াশা নেমেছে। হৃদ, শুভ আর কয়েকজন নিরাপত্তা রক্ষী দূর থেকে জায়গাটা পর্যবেক্ষণ করছে। রফিক এখানেই দেখা করতে বলেছে। ত্রিস্পিক অনেক অনুরোধ করলেও হৃদ তাকে সঙ্গে আনেনি। হঠাৎ দূরে একটা ছায়ামূর্তি দেখা গেল। লোকটা দৌড়ে আসছে। সে রফিক। তার মুখে আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে সে হৃদের সামনে এসে দাঁড়ালো। স্যার, আমার কাছে সব প্রমাণ আছে। কোথায়? রফিক কাপা হাতে একটা ছোট মেমোরি কার্ড বের করলো। এটার মধ্যেও সব আছে, শামীম খানের টাকা লেনদেনের, টিসপি ম্যাডামের বাবার কেস সহ। শুভ দ্রুত কার্ডটা নিয়ে নিল, কিন্তু ঠিক তখনই ঠাস একটা গুলির শব্দ। রফিকের শরীর কেঁপে উঠল। তার বুকের বাম পাশে রক্ত ছড়িয়ে পড়তে লাগলো। রফিক! শুভ চিৎকার করে উঠল। রফিক মাটিতে পড়ে গেল। শেষ শক্তি দিয়ে সে হৃদের হাত চেপে ধরল। স্যার, বিশ্বাস করেন আমি খুনি না, আসল খুনি। হঠাৎ তার কণ্ঠ থেমে গেল। চোখ দুটো স্থির হয়ে গেল। রফিক মারা গেছে। ক্রিস্পির বাবার রহস্যের আরেকটা গুরুত্বপূর্ণ সাক্ষী চিরদিনের মতো হারিয়ে গেল। হৃদের চোয়াল শক্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে অন্ধকারের দিকে তাকালো। দূরে একটা কালো গাড়ি দ্রুত সরে যাচ্ছে। তার ঠোঁটের কোণে কঠিন হাসি ফুটে উঠল। পালাও সামির খান, কারণ এবার তোমার শেষ খেলা শুরু হয়েছে। আর শুভর হাতে থাকা সেই মেমোরি কার্ডের ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য, যা প্রকাশ পেলে শুধু সামির খান নয়, আরও কয়েকজন প্রভাবশালী মানুষের মুখোশও খুলে যাবে। রফিকের মৃত্যুর পর পুরো খান পরিবার স্তব্ধ হয়ে গেল, কিন্তু তার দেওয়া মেমোরি কার্ডটাই এখন সবচেয়ে বড় অস্ত্র। বাড়িতে ফিরে হৃদ, শুভ আর আইনজীবী কার্ডটা খুলল। একের পর এক ফাইল সামনে আসতে লাগলো। সামির খানের ব্যাংক হিসাব, গোপন বৈঠকের ভিডিও, ত্রিস্পির বাবাকে হুমকি দেওয়ার অডিও রেকর্ড, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেখানে সামির খান নিজেই স্বীকার করছে যে ত্রিস্পির বাবার মৃত্যুর পেছনে তার হাত ছিল। ঘরে নীরবতা নেমে এলো। ত্রিস্পির চোখ ভিজে উঠল। এতদিনের প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে। হৃদ মুঠো শক্ত করে বলল, এবার আদালতে দেখা হবে। ওদিকে সামির খানও খবর পেয়ে গেছে। তার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা দিল। মেমোরি কার্ড ওদের হাতে পৌঁছে গেছে। জি বস। হৃদকে আমি অনেক হালকাভাবে নিয়েছিলাম। আদালতের দিন। সাংবাদিক, পুলিশ, সাধারণ মানুষে পুরো আদালত প্রাঙ্গণ ভরে গেছে। সবাই অপেক্ষা করছে এমপি হৃদ খানের মামলার রায়ের জন্য। ত্রিস্পি চুপচাপ বসে আছে। তার হাত শক্ত করে ধরে রেখেছে হৃদ। বিচারক আসতেই
আদালত নিস্তব্ধ হয়ে গেল। হৃদের আইনজীবী একে একে সব প্রমাণ উপস্থাপন করলেন, ভিডিও, অডিও, লেনদেনের তথ্য, সাক্ষ্য, সবকিছু। সামির খানের আইনজীবীরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রমাণের সামনে তারা দুর্বল হয়ে পড়ল। হঠাৎ বিচারক ভিডিওটা চালানোর নির্দেশ দিলেন। ভিডিওতে সামির খানের কণ্ঠ ভেসে উঠল। ও সত্যি জানতো, তাই ওরে সরাইতে হয়েছে। কথাটা শুনেই আদালতের ফিসফাস শুরু হয়ে গেল। সামির খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তৃষ্পির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আজ তার বাবার জন্য ন্যায় বিচারের দরজা খুলতে শুরু করেছে। আর হৃদ প্রথমবারের মতো নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল, কারণ সত্য ধীরে ধীরে জয়ী হচ্ছে। পুরো আদালত নিস্তব্ধ। বিচারক ফাইলগুলো আবারও পরীক্ষা করলেন, তারপর ধীরে ধীরে রায় ঘোষণা করলেন। উপস্থাপিত প্রমাণ অনুযায়ী এমপি হৃদ খানের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কথাটা শুনেই তৃষ্পির চোখ ভিজে উঠল। সালমা খান কেঁদে ফেললেন। এলি খুশিতে শুভকে জড়িয়ে ধরল। আমজাদ খান মাথা নিচু করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। বিচারক আবার বললেন, এবং তৃষ্পির বাবার মৃত্যুর ঘটনায় নতুন তদন্তের নির্দেশ দেওয়া হলো। আদালতের বাইরে বের হতেই সাংবাদিকরা হৃদকে ঘিরে ধরল, কিন্তু হৃদ শুধু তৃষ্পির দিকে তাকিয়ে হাসল। তৃষ্পি চোখ মুছতে মুছতে বলল, আমি জানতাম আপনি নির্দোষ। আর আমি জানতাম তুমি বিশ্বাস হারাইবে না আইরিশ। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন দূরে দাঁড়িয়ে থাকা একজন অচেনা মানুষ মোবাইলে একটা ছবি তুলল। ছবিতে হৃদ আর তৃষ্পি একসাথে দাঁড়িয়ে রয়েছে। লোকটা কারো কাছে মেসেজ পাঠালো। পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে। ও পাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, তাহলে দ্বিতীয় ধাপ শুরু করো। লোকটা রহস্যময় হাসলো, কারণ সামির খানের গল্প শেষ হলেও আসল মাস্টারমাইন্ড এখনো ছায়ার আড়ালে লুকিয়ে আছে। হৃদ ফিরে আসার পর আজ অনেকদিন পরে খান বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে। ডাইনিং টেবিল ভর্তি নানা রকমের খাবার। সালমা খান সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত ছিলেন। আজ নিজের ছেলেকে সামনে বসিয়ে খাওয়াবেন বলে টেবিলে এক পাশে আমজাদ খান, তার পাশে সালমা খান, অন্য পাশে হৃদ, তৃষ্পি, শুভ, এলিয়ার বাকিরা। সালমা খান বারবার হৃদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। বাবা, তোকে আরেকটা মাছের মাথা দেই, খেয়ে দেখ, অনেক ভালো হয়েছে। আম্মু আর কত খাবো, খেলাম তো একটা। আরেকটা নে বাবা। আম্মু আর পারতেছে না। চুপচাপ খা। পুরো টেবিলে হাসির রোল পড়ে গেল। তৃষ্পিও মুচকি মুচকি হাসছে। হৃদ সেদিকে তাকিয়ে চোখ রাঙালো, সঙ্গে সঙ্গে তৃষ্পির জড়সড় হয়ে বসে খেতে লাগলো। এলি হেসে বলল, খা বাবা খা, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস, সেদিকে খেয়াল আছে তোর? কথাটা বলেই জোরে জোরে হাসতে লাগলো এলি। সাথে যোগ হলো বাড়ির সবাই। শুভ মুগ্ধ হয়ে এলির হাসি দেখলো। এত ঝামেলার মধ্যে ঠিকভাবে কথা বলতেই পারিনি এলির সাথে সে। হৃদ চোখ গরম করে এলিকে বলল, মারবো এক চর, বেশি পেকে গেছিস তাই না? মুখে না বলে মেরে দিলেই তো পারিস। বাবা দেখ প্লেট, ওর দিকে তাকা একবার। মুরগি ছানা মনে হয় এর চেয়েও বেশি খায়। আম্মু। চুপচাপ খা। শুভ, ওর প্লেটে খাবার তুলে দে তো, আমি আর উঠছি না এখান থেকে। শুভ ভদ্র ছেলের মতো সালমা খানের কথা শুনল, কারণ খাবারগুলো শুভর সামনে ছিল আর এলিও তার পাশে আছে। শুভ প্লেট ভর্তি করে খাবার তুলে দিল। এলির মুখটা তখন দেখার মতো ছিল। এলির আগে দৃষ্টি নিয়ে শুভর দিকে তাকিয়ে তার মাকে বলল, আম্মু দেখো না, কতগুলো খাবার দিয়েছে তোমাদের এই অশুদ্ধ পুরুষ। খাবার নষ্ট হলে আল্লাহর কাছে হিসাব কে দিবে বলো? শুভ এলির কানের কাছে গিয়ে বলল, যা, তোর বদলে খাবারগুলোর হিসেব আমি দিব আল্লাহর কাছে। এখন কথা না বলে চুপচাপ খা। এলি শুভর এত কাছে আসাতে কেমন হাঁসফাঁস করতে লাগলো। শুভ এলির অবস্থা বুঝতে পেরে একটু সরে বসলো। শুভ মুখ গম্ভীর করে বলল, এই বাড়িতে কি কারো স্বাধীনতা নাই? ও ওর মতো খাচ্ছে, খাক না। শ্বশুরবাড়ির ভাত পেটে পড়লে এমনি মোটা হয়ে যাবে, সাথে আমরাও। কথাটা বলেই মুখ চেপে ধরলো শুভ। কথাটা শুনে এলি এক গ্লাস পানি হাতে নিয়ে কাশতে শুরু করলো। কি বললেন আপনি? শুভ এবার বুঝতে পারলো মুখ ফসকে কি বলে ফেলেছে।
হৃদ হেসে বলল। কি রে শুভ, কার শ্বশুর বাড়ি? তৃষ্পি মুখ চেপে হাসতে হাসতে বলল। আমারও খুব ইচ্ছা জানার। আরে তোমরা সব কথার অন্য মানে বের করো কেন? আমি তো কথার কথা বলছিলাম। আমরা কিছু বলি নাই বাবা, তুই নিজেই তো সব বলে দিলি। আমার মনে হয় শুভর বিয়ের কথা এবার সিরিয়াসলি ভাবা দরকার। আব্বু, শুভর চিৎকারে আবারও সবাই হেসে উঠল। এলি এবার ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলেও পারল না। শুভ সেটা দেখে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে রইল। একদিন পর এলিকে এভাবে হাসতে দেখে তার নিজেরও অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঠিক তখনই এলির ফোনে কল আসলো। স্ক্রিনে ভেসে উঠল হৃদয়। এলির মুখের হাসিটা আরো গাঢ় হয়ে গেল। সে তাড়াতাড়ি ফোন নিয়ে উঠে চলে গেল। শুভর মুখের হাসিটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। হৃদ সেটা খেয়াল করে শুভর কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল। ভাই, আমি কিন্তু আমার বোনের দায়িত্ব তোকে দিয়ে রেখেছি। আমার বোনের কোথায় চক্কর চলছে সেটা কিন্তু তার দায়িত্ব তোর। ভাইয়া, আমি তোমার বোনের দায়িত্ব কিভাবে নিব, যেখানে তোমার বোন আমাকে পাত্তা দেয় না? দেবে দেবে, চেষ্টা কর কিছুদিন। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, জানিস তো। সেটা ভেবেই তোমার বোনের পিছনও আজও পড়ে আছি। আর ওদিকে বারান্দায় দাঁড়িয়ে হৃদয়ের সাথে কথা বলতে বলতে হাসছে এলি। আচ্ছা শোনো না, তুমি গ্রাম থেকে কবে আসবে? ফোনের ওপাশ থেকে হৃদয় হেসে বলল। এই সপ্তাহে আসবো, তখন কিন্তু আমি আর কোনো বাহানা শুনবো না। আব্বু মাকে নিয়ে তোমাদের বাড়ি যাব বিয়ের ব্যাপারে কথা বলতে। দেখা যাবে। ঠিক তখনই শুভ দূর থেকে বারান্দার দিকে তাকিয়েছিল। এলির মুখে সেই হাসিটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কয়েক মিনিট পর এলি ফোন রেখে ভেতরে ঢুকতেই শুভ ভান করে অন্যদিকে তাকালো। এলি ভ্রু কুঁচকে বলল। এভাবে কি দেখছিলেন? আমি কই কিছু না তো। কিছু না তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ইচ্ছা হয়েছে, তাই তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? এমনি জিজ্ঞাসা করলাম তাই। কথাটা বলেই চলে গেল সে। শুভ অসহায় মুখ করে বলল। এই মেয়েরে পৃথিবীর সব বুঝতে পারলেও আমার মতো আবুস ছেলেদের মন বুঝতে পারে না। ভালোবাসা সহজ হইলে সবাই নায়ক হয়ে যাইতো। ভাইয়া, আপনি সাহায্য না করতে পারলে জ্ঞান দিতে এসেছেন কেন? কারণ আমি অভিজ্ঞ। জি, বুঝছি। ফ্রিসপি দূর থেকে দুজনের কথা শুনে মুচকে হাসলো। রাতের খাবার শেষে সবাই নিজেদের রুমে চলে গেল। হৃদ নিজের রুমে ঢুকতেই দেখলো তৃষ্পি জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বাতাস বইছে। হৃদ ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালো। কি ভাবতেছ আইরিশ? ভাবছি। কি? বলা যাবে না। কেন? আমি আবার কি করলাম? জানেন, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল আপনি আর কোনোদিনও ফিরবেন না। এই 2টা দিন আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারিনি। চোখ বন্ধ করলেই শুধু আপনার মুখটা ভেসে উঠতো। তখনই বুঝেছি আপনাকে ছাড়া আমার একটা মুহূর্তও থাকা সম্ভব নয়। আপনি আমার জীবনের অভ্যাস না, আপনি আমার পুরো পৃথিবী এমপি সাহেব। শেষ কথাটা বলতে বলতেই তৃষ্পির গলা কেঁপে উঠল। চোখের কোণ বেয়ে টলমল করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হৃদ এক দৃষ্টিতে তৃষ্পির দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল। এতদিন ধরে যে কথাটা শুনতে চেয়েছিল, আজ সেই মানুষটাই নিজের মুখে বলে দিল। সে ধীরে ধীরে তৃষ্পির চোখের পানি মুছে দিয়ে মৃদু হেসে বলল। আমিও বুঝতে পেরেছি আরিশ, তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। এই 2টা দিন আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। প্রতিটা মুহূর্তে শুধু একটা কথাই মনে হচ্ছিল, একবার যদি তোকে দেখতে পেতাম, একবার যদি তোকে নিজের কাছে পেতাম। তৃষ্পি কিছু বলার আগেই হৃদ তার 2 গাল আলতো করে ধরে কপালে একটা গভীর চুমু এঁকে দিল। তুই শুধু আমার বউ না, তুই আমার বেঁচে থাকার কারণ। আল্লাহ যদি আমাকে হাজারটা জীবন দিতেন, আমি প্রতিটা জীবনে শুধু তোকে চাইতাম আইরিশ। কথাটা শেষ করে হৃদয় নিজেকে আটকে রাখতে পারল না। সে তৃষ্পিকে নিজের সমস্ত শক্তি দিয়ে বুকে জড়িয়ে ধরল। তৃষ্পিও চোখ বন্ধ করে হৃদের বুকের ভেতর মুখ লুকিয়ে নিল। মনে হচ্ছিল এতদিনের সব ভয়, কষ্ট আর অপেক্ষার অবসান হয়েছে এই এক আলিঙ্গনেই। চারপাশে নীরবতা, শুধু দুজন মানুষের দ্রুত বয়ে চলা
হৃদস্পন্দন। হৃদ এখনো তৃষ্পিকে বুকে আগলে রেখেছে, যেন একটু ছেড়ে দিলেই আবার হারিয়ে ফেলবে। তৃষ্পি আস্তে করে মাথা তুলে হৃদের দিকে তাকালো, চোখ দুটো এখনো ভেজা। হৃদ হালকা হেসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? 2 দিন পরে আপনাকে কাছে পেয়েছি, মন ভরে দেখতেও দেবেন না? হৃদ মুচকি হেসে তার নাকটা আলতো করে টেনে দিল। এ বেয়াদব বউটার সাহস তো দিন দিন বাড়তেছে দেখছে। আপনার কাছ থেকেই শিখেছি। তাই নাকি? হুম। ধন্যবাদ আইরিশ। কিসের জন্য? আমার উপর বিশ্বাস রাখার জন্য। সবাই যদি একদিন আমার বিরুদ্ধে চলে যেত, তবুও জানতাম তুই আমার হাত ছাড়বি না। তৃষ্পি এক মুহূর্তও দেরি না করে হৃদের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, আপনার হাত ছাড়ার জন্য আমি আপনার জীবনে আসিনি, আপনার পাশে থাকার জন্য এসেছি। সুখে দুঃখে যত ঝড়ই আসুক। হৃদের চোখে আবারও ভালোবাসার ঝিলিক ফুটে উঠল। সে তৃষ্পির কপালের উপর নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, আমি তোকে অনেক ভালোবাসি আইরিশ। আমিও খুব ভালোবাসি আমার এমপি সাহেবকে। রুমের বাতিটা তখন মৃদু আলো ছড়িয়ে দিচ্ছিল। জানালার বাইরে রাতের হালকা বাতাস পর্দা দুলিয়ে দিচ্ছে। হৃদ ধীরে ধীরে তৃষ্পির হাত ধরে বিছানার দিকে নিয়ে গেল। অনেক রাত হয়েছে, এবার একটু বিশ্রাম নেয়। তৃষ্পি মাথা নাড়ল। দুজন পাশাপাশি বিছানায় শুয়ে পড়ল। তৃষ্পি স্বাভাবিকভাবে একটু সরে শুতে যেতেই হৃদ তার হাতটা ধরে ফেলল। এত দূরে কেন? এমনি। আর দূরে না, অনেক দূরত্ব সহ্য করেছি। তৃষ্পি কোনো আপত্তি করল না, চুপচাপ হৃদের বুকের উপর মাথা রেখে শুয়ে রইল। হৃদ এক হাতে তাকে জড়িয়ে রেখে অন্য হাতে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। নীরবতার মাঝেই দুজন দুজনের হৃদস্পন্দন শুনছিল। তৃষ্পি আস্তে করে বলল, এমপি সাহেব, আজকে খুব শান্তি লাগছে। কারণ আমার আইরিশ আমার বুকের ভেতর ফিরে এসেছে। তৃষ্পি চোখ বন্ধ করে আরো একটু শক্ত করে হৃদকে জড়িয়ে ধরল। কয়েক মুহূর্ত পর হৃদ নিচু স্বরে বলল, এবার ঘুমিয়ে পড়, কাল থেকে আবার অনেক লড়াই বাকি। আপনি পাশে থাকলে সব লড়াই জিতে যাব। হৃদ আলতো করে তার কপালে আরেকটি চুমু এঁকে দিল। তারপর দুজন একে অপরকে জড়িয়েই নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়ল। অনেকদিন পর সেই রাতে তাদের চোখে নেমে এলো একটুখানি স্বস্তির ঘুম। সকালের হালকা রোদ জানালার সাদা পর্দা বেদ করে ধীরে ধীরে রুমের ভেতরে ছড়িয়ে পড়ছে। বাইরে পাখিদের কিচিরমিচিরে যেন নতুন দিনের আগামী বার্তা। তৃষ্পির ঘুমটা ধীরে ধীরে ভাঙল। চোখ খুলতেই সে টের পেল এখনো হৃদের বুকের ওপর মাথা রেখেই আছে। গত রাতের প্রতিটা মুহূর্ত মনে পড়তেই লজ্জায় তার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। আস্তে করে সরে যেতে চাইতেই কোমরের ওপর রাখা হৃদের হাতটা আরো একটু শক্ত হয়ে গেল। আদৌ ঘুমে চোখ বন্ধ রেখে হৃদ ফিসফিস করে বলল, কোথায় যাওয়া হচ্ছে এত ভোরে? ভোর? এমপি সাহেব, সকাল 9টা বাজতে চললো। এবার ছাড়ুন, নিজেও উঠুন আর আমায়ও উঠতে দিন, কেউ এসে যাবে তো। হৃদ চোখ না খুলে আরো কাছে টেনে নিয়ে বলল, দেখুক না, নিজের বউকে জড়িয়ে ধরে আছে, এত লুকানোর কি আছে? আপনি না দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? আমি ভালো ছিলাম, কিন্তু আমার বেয়াদব বউটা আমাকে এমন বানিয়ে ফেলেছে। সব দোষ বেয়াদব বউটার। কথাটা শুনে তৃষ্পি আলতো করে হৃদের বুকে একটা চাপড় দিল। আপনি খুব পচা হয়ে গেছেন। হৃদ এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো। কয়েক মুহূর্ত শুধু তাকিয়েই রইল তৃষ্পির দিকে। সেই দৃষ্টিতে ছিল মুগ্ধতা, স্বস্তি আর হারিয়ে ফেলার ভয় কেটে যাওয়ার শান্তি। লাজুক গলায় জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন এমপি সাহেব? হৃদ মৃদু হেসে তার কানের পাশে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, এই 2টা দিন তোকে না দেখে বুঝছি তুই শুধু আমার বউ না, তুই আমার শান্তি, বেঁচে থাকার একমাত্র কারণ। যতই তোকে দেখি ততই কম মনে হয়। তৃষ্পির চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে হৃদের বুকের উপর মাথা রেখে ফিসফিস করে বলল, আর কখনো আমার ছেড়ে কোথাও যাবেন না। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার মনে হচ্ছিল বুকের ভেতর থেকে নিঃশ্বাসটাই না হারিয়ে যাচ্ছে আমার। যতদিন আমার নিঃশ্বাস আছে ততদিন তোর হাত ছেড়ে কোথাও যাব না। আর যদি কোনোদিন যেতেও হয়ও, আগে তোকে বুকে জড়িয়ে যাব। তৃষ্পি চোখ বন্ধ করে আরো শক্ত করে হৃদকে জড়িয়ে ধরল। আমি আপনাকে খুব ভালোবাসি এমপি সাহেব। আর আমিও আমার একজনকে অনেক ভালোবাসি, যার নাম তৃষ্পি। দুজনেই কিছুক্ষণ কোনো কথা বলল না, শুধু একে অপরের হৃদস্পন্দন অনুভব করছিল।
মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি যেন এই ছোট্ট মুহূর্তটার মধ্যেই লুকিয়ে আছে। ঠিক তখনই বাইরে থেকে সালমা খানের গলা ভেসে এলো। রিত, তিস্তি, আর কত ঘুমাবে? নাস্তা ঠান্ডা হয়ে যাবে তো নাকি? দেখলেন, বলেছিলাম না অনেক বেলা হয়ে গেছে। আম্মু না ঠিক সবচেয়ে সুন্দর সময়টাতেই হাজির হয়ে যায়। তৃষ্টি হেসে বিছানা থেকে নামতে গেলেই রিত আবার তার হাতটা ধরে ফেলল।